ওই এর আগে আমাদের গ্রুপে কিছু সদস্য ছিল যারা হচ্ছে খুব সহজেই কোনো ওষুধ পেয়ে যাবে, বেড়ার দেন কাজ, নিজের ভান্ডারে কোনো কিছু নেই। এই জিনিসটাই তারা নিজের ভান্ডারকে সমৃদ্ধ করতে চায় না। বিশ্বাস করেন আমি এখনো নিয়ম করি, গতকালকে বাসায় আসছি আমি 10:30টার সময়, দাওয়াত ছিল, ছাত্রীর বিয়ে দাওয়াত ছিল, দাওয়াত খেয়ে বাসায় আসছি 10:30টার সময়। তো 10:30টার সময় বাসায় এসেও আমি 10:45-এ পড়তে বসছি। এবং আপনার এই অ্যাসিড বেনজোয়িকের যে মূল কথাগুলো, অর্থাৎ আপনার সাথে কথা হলো কখন? সন্ধ্যায় স্যার। সন্ধ্যায়। তো অ্যাসিড বেনজোয়িকের মূলত অ্যাসিড বেনজোয়িকটা কোথা থেকে এসেছে এবং কিভাবে আসলো, এর ইতিহাসটা পড়ার জন্য আমার কতগুলো বই ঘাটতে হলো। ঘাটার পরে তারপরে এই অ্যাসিড বেনজোয়িকের ইতিহাস রহস্যটা খুঁজে বের করলাম এবং পড়লাম, সাথে লিখলাম। তো লিখতে যদিও সময় লাগে না, যতটুকু জায়গায় খুঁজে পাই ওখান থেকে আপনার ভয়েস দিয়ে হোক, আর যে লেখাটা থাকে সেই লেখা অনেক সময় ওখান থেকে মূল লেখাটা আপনার লেন্স স্ক্যানার দিয়ে ওটা আবার স্ক্যান করে লিখে নিই। তো লিখতে যে খুব বেশি 1 ঘন্টার বেশি সময় লাগে না বড় লেখা লিখতে গেলে। তারপরেও সেই লেখাটা খুঁজে বার করতে হবে, সেই লেখাটা পড়তে হবে, তারপরে একটা লেখা সাজাতে হবে, এগুলো অনেকটা সময়ের ব্যাপার। কিন্তু এই ধৈর্যটুকু এখনো আমার আছে কারণ কি আমার জানতে হবে, তাই আমি যদি না জানি তো হবে। আবার অনেকেই বলে যে আপনার কি চেম্বারে রুগী হয় না? আলহামদুলিল্লাহ আমার চেম্বারে যারা আসছে তারা অথচ দেখে গেছে, এবং আমার সাথে যারা মোটমাট বেড়ায় তারাও দেখে গেছে। সকাল বিকাল দিয়ে আল্লাহ দিলে অন্যান্য যারা অনেক বেশি লেকচার দেয় তাদের সাথে ডাবল রুগী দেখি। কিন্তু রুগী দেখার পরেও আমার সবচেয়ে বড় নেশাটা হচ্ছে নতুন। আমি এখন একটা চিন্তা করতেছি অনলাইনে একটা সিরিজ হচ্ছে ইতিহাস রহস্য, প্রত্যেকটা ঔষধের ইতিহাস রহস্য। এই জিনিসটা আমি লেখার চেষ্টা করব। আমি বিভিন্ন বই ম্যানেজ করার চেষ্টা করেছি, কারণ ইতিহাস রহস্য জানলে সবচেয়ে ভালো একটা চিন্তাধারার মধ্যে পাওয়া যাবে। যেমন দেখেন, আমরা ক্লাস শুরু করি, তারপর সেখান থেকে শুরু করবো। আমরা অলরেডি 17 জন চলে আসছি। ম্যাম ক্লাস শুরু করেন, তারপর কথা বলি। জি স্যার। একটু কোরআন তেলাওয়াত দেন, কোরআন তেলাওয়াত দিয়ে ক্লাস শুরু করি। জি আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা শিখবো অ্যাসিড বেনজোয়িক নিয়ে। আমাদের ফারুক স্যার আপনি মিউট করে দেন একটু। কোরআন তেলাওয়াত করব? আমাদের কুদ্দুস ভাই আছে, হ্যাঁ আপনি করেন, সমস্যা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। খলাকাল الإنسان من علق. اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. ইরশাদ হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। তুমি পড়ো, তোমার রব তোমার উপর বড়ই মেহেরবান, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন, যিনি শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া জামা বাইনাকুমা ফিল খাইর।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাদাকাল্লাহুল আযীম। মাশাআল্লাহ, আমাদের স্যারকে অনেক অনেক ধন্যবাদ। উনি খুব সুন্দরভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াত শোনালেন এবং তার তর্জমা সহ শোনালেন। তো আমরা ফিরে আসি আমাদের যে মূল ক্লাস, আমাদের অ্যাসিড বেনজিক নিয়ে আলোচনা। আমাদের অনেক মেডিসিন সম্পর্কে জানলেও এটা আমার একটু ঘাটতি আছে। অ্যাসিড বেনজিক সম্পর্কে আমার ধারণা খুব কম। আজকে ইনশাআল্লাহ আমরা সবাই উপকৃত হব। আর যেহেতু আমাদের মেডিকেল ক্লাসটা উন্মুক্ত, আপনারা পরিচিত যে ডাক্তারগণ আছে প্রত্যেকের মাঝে শেয়ার করে দেবেন না আজকের লিঙ্কটা। প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আচ্ছা স্যার, প্লিজ আলোচনা শেষ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আমাদের ম্যামকে, অনেক কষ্ট করেছেন গতকাল থেকে। সেই সাথে সাথে আমাদের ফারুক স্যারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পরম সৃষ্টিকর্তার উপরে, যিনি আমাদের আজকে এই শুভক্ষণ অর্থাৎ শুক্রবারের শুভ সকালে আমাদের একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমাদের যে পাঠচক্রের আজকে একটা আলোচিত ঔষধ অ্যাসিড বেনজিক। যদিও অ্যাসিড বেনজিক বেশি ব্যবহার হয় না, কিন্তু কার্যক্ষেত্র অনেকটা জায়গা জুড়ে বসে আছে। এদের ব্যাপ্তি অনেক বেশি, যদি কিনা সঠিকভাবে ব্যবহার করো। কিছু কিছু সময় আছে, যেমন দেখেন পারমাণবিক অস্ত্র রাখতে হয়, কখনো যেটা ব্যবহার করা হয় না। তো এই পারমাণবিক অস্ত্র ব্যবহার যেদিন করা হবে সেদিন সব ধ্বংস করে দেবে, অর্থাৎ একটা উদ্দেশ্যে। ঠিক তেমনি অ্যাসিড বেনজিক এক ধরনের পারমাণবিক অস্ত্র। এই অস্ত্রকে একটা উদ্দেশ্যে ব্যবহার করা হয় অধিকাংশ ক্ষেত্রে, সেটা হচ্ছে গাউট কিংবা গেঁটে বাত। এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমি একটা সিরিজ শুরু করতেছি ঔষধের ইতিকথা কিংবা ঔষধের আপনার প্রুভিং রহস্য। তো এই হিসেবে গতদিন আমি ধুজাটা নিয়ে লিখছি এবং চিন্তা আছে যে একটা সিরিজ আকারে সামনের দিকে আগায় যাব। তবে এটা করতে গেলে অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা পরিশ্রমের ব্যাপার। তারপরেও নিজের জানার সাথে, এখানে আপনাদের জানাচ্ছি আমার নিজের জানার সাথে আমার এটা করতেই হবে। তো ইনশাআল্লাহ ফেসবুকে যারা আছেন নিয়মিত থাকার চেষ্টা করবেন। আমি নিয়মিতভাবে এটা লেখার চেষ্টা করবো, অন্তত কমপক্ষে 50টা ঔষধের। সেই প্রেক্ষিতে আজকে অ্যাসিড বেনজুইক আমরা আলোচনা করতেছি। তো অ্যাসিড বেনজুইকের যে প্রুভিং ইতিহাস, এই ইতিহাসটা একটু আমরা খেয়াল করি। দেখেন, আমাদের যে প্রাচীনকাল থেকে মানুষ কিন্তু নতুন কিছু আবিষ্কার করার চিন্তা ভাবনা সবসময় ছিল এবং শরীরের যে সকল সংকেতগুলো আসতো, এর আগে তো ইবনে সিনা তিনি যখন আবিষ্কার করলেন, ঔষধ আবিষ্কার শুরু করলেন, বিশেষ করে উনি তো সর্ব বিষয়ে পারদর্শী ছিলেন। তো ঔষধ আবিষ্কার করার আগে মানুষ কিন্তু মূলত গাছগাছরা ঔষধ এগুলো পান করত এবং মানুষের শরীরে কিছু কিছু অদ্ভুত লক্ষণ কিংবা সংকেত দেখে তারপরে কিন্তু তারা চিন্তা করতো যে এটার কেমন ধরনের সংকেত এবং কেমন ধরনের রোগ, এটা চিন্তা ভাবনা থাকতো আর কি। এজন্য তারা সবসময় ওই সংকেত অনুযায়ী বিভিন্ন ঔষধ এবং ঔষধ হিসেবে খাইতো। সুতরাং এই অ্যাসিড বেনজুইকের ক্ষেত্রগুলোতে মানুষ
দেখতে যে একটা মানুষের শরীরে প্রচন্ড গন্ধ, সেটা মূলত হচ্ছে তার শরীরের যে কোনো ক্ষেত্রে একটা গন্ধ, এই গন্ধটা কিন্তু তারা খুঁজে পেয়েছিল। এই গন্ধটা কোথা থেকে আসলো, গন্ধের যে ইতিহাস, এই ইতিহাসটা কোথা থেকে আসলো? ইউরোপ এবং আরবের আগে ব্যবসায়ীরা বিভিন্ন দূর দেশ থেকে এক ধরনের আঠা, সুগন্ধি আঠা নিয়ে আসতো। যে আঠাটার নাম হচ্ছে বেনজয়েন। এই বেনজয়েন গাছ তো দক্ষিণ পূর্ব এশিয়ার একটা বনে, এই বনে জন্মাতো বেনজয়েন গাছটা। এবং এই বেনজয়েন গাছ দিয়ে একসময় মন্দিরের যে ধূপ কিংবা রাজাবাসনের যে রাজদরবারে, এই রাজদরবারে ধূপ হিসেবে কিংবা সুগন্ধ হিসেবে ব্যবহার করা হতো বেনজয়েন গাছটা। অনেক সময় দেখা গেল যে মৃতদেহ, এই মৃতদেহকে সংরক্ষণ করার জন্য এই বেনজয়েন গাছের আবরণ, এগুলোকে কিন্তু ব্যবহার করা হতো। এবং এই বেনজয়েন গাছের যে আঠা, এটা এতটাই সুগন্ধময় ছিল যে প্রাচীনকালের মানুষ মনে করতো এখান থেকে এই সুগন্ধটা দিলে যে অশুভ শক্তি, এই অশুভ শক্তিটা মনে হয় দূর হয়ে যায়। সুতরাং এই যে বেনজয়েন গাছ, এই বেনজয়েন গাছকে একটা দারুণ সুগন্ধি গাছ হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু যখন মধ্যযুগ চলে আসলো, এই মধ্যযুগে যখন চলে আসলো, তখন চিকিৎসকরা লক্ষ্য করলো যে কিছু কিছু মানুষের শরীর, এই শরীরে বিশেষ করে এদের পোশাকটা কিংবা এদের শরীরে যে সকল ডিসচার্জ গুলো আছে, এগুলো প্রচন্ড পচা এবং বিরক্তিকর একটা গন্ধ চলে আসে মানুষের শরীর থেকে। কিছু কিছু মানুষের ঘামে, প্রস্রাবে কিংবা তাদের এই যে ডিসচার্জ গুলো আছে, এগুলো তো দারুণ দুর্গন্ধ। এবং সেই সঙ্গে সঙ্গে দুর্গন্ধের সাথে সাথে কারণ দেখা যেত যাদের এই শরীরে দুর্গন্ধ আছে, এবং দুর্গন্ধ প্লাস হচ্ছে আপনার গেটে বাতাসে জয়েন্ট ফুলে যাওয়া, ইউরিক অ্যাসিডের সমস্যা, এবং বিভিন্ন স্থানে স্থান পরিবর্তনশীল ব্যথা, এই ধরনের ব্যথা থাকতো। রোগী তখন বলতো যে আমার ব্যথাটা যেন এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায়। এখন মূল জায়গায় কি আসলো দেখেন, একজন বৃদ্ধ ভেষজবিদ, ইনি এই ইতালির পাহাড়ি অঞ্চলে, এখানে এক বড় একজন ব্যবসায়ী, যে ব্যবসায়ী তিনি হাঁটাচলা করতে পারেন না, তিনি তো কেটে ভাতার হাঁটাচলা করতে পারেন না, এবং এই মানুষের প্রস্রাব অসহ্য গন্ধ, এবং তার শরীরের গন্ধ এত বেশি ছিল যে উনি যে রুমের ভিতরে থাকতো, সেই রুমের ভিতরে টিকতেই পারতো না। তো এই যে বৃদ্ধ ভেষজবিদ, তিনি কি করলেন, এই বেনজয়েন গাছের আটা থেকে এক ধরনের ঔষধ, মানে এক ধরনের বড়ি তৈরি করলেন। বড়ি তৈরি করে ওনারা খাওয়াতে থাকলেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ইতালিয়ান ব্যবসায়ীর অনেকগুলো ঔষধ খাওয়ার পরে, কোনো কাজ না হওয়ার পরেও, যখন এই বেনজয়েন গাছের আঠা দিয়ে প্রস্তুতকৃত ঔষধ খাওয়ানো হলো, তখন এই মানুষটা সুস্থ হয়ে গেল কিছুদিনের ভিতরে। এবং ঠিক সেই সময়ে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার, উনি এই জিনিসটা অনুধাবন করেন ওই ভেষজবিদের সাথে
স্যামুয়েল হ্যানিম্যান স্যার একটা সময় দেখা করেন। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার একেবারে শুধু চিকিৎসক ছিলেন না, উনি একজন ভ্রমণবিদ ছিলেন। ভ্রমণ করতেন মূলত কারণটা হচ্ছে যে পৃথিবীর যে সৃষ্টির ভিতরে কি কি আছে এবং সৃষ্টির যে রহস্য, এই রহস্যটাকে উন্মোচন করার জন্য উনি ভ্রমণ করতেন এবং ঔষধের প্রুফিং এর জন্য উনি দেশ বিদেশ ভ্রমণ করতেন নতুন নতুন ঔষধ খুঁজে পাওয়ার জন্য, এবং মানুষের কাছে খোঁজ নিতেন কোথায় কি হচ্ছে, কখন কিভাবে কি হচ্ছে। যাই হোক, উনি কি করলেন, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান স্যার তখন এই বেনজোইক গ্যাসের খোঁজ পেলেন এবং বেনজোইক গ্যাসের খোঁজ পাওয়ার পরে স্যামুয়েল হ্যানিম্যান স্যার এই বেনজোইক গ্যাসের রহস্যটা উনি পড়তে থাকলেন, ব্যাপকভাবে পড়তে থাকলেন এবং পড়ে পরবর্তীতে এই ঔষধটাকে উনি বেনজোইক গ্যাসের আঠাটা সংগ্রহ করে পোটেন্টাইজ করে এটার ঔষধে পরিণত করেন। তো এখন এই বেনজোইক গ্যাসের যে গুণাবলী, এই গুণাবলী যদি আমাদের একটু মনে থাকে তাহলে আমাদের বিশেষ করে এই আঠার যে গুণাবলী, বেনজোইক গ্যাসের যে আঠা, এই আঠার যে গুণাবলী আছে, এই গুণাবলী যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের মনে হয় যে আমরা ঔষধ সম্পর্কে ভালো ধারণা ছিল। দেখেন, এই 1 মিনিট 10 টাকা আপনি আমরা একটু অপেক্ষা করি, স্যার আমাদের মাঝে আবার এসে যাবে। আসলে একটা মেডিসিনকে যে এভাবে চেনা যায় এটা কিন্তু আমার কোনো ধারণার বাইরে ছিল, যে একটা মেডিসিনকে এত সহজভাবে এত গভীরভাবে চেনা যায় বা বোঝা যায়। আর এভাবে যদি আমরা একটা মেডিসিনকে চিনি বা জানি তাহলে কিন্তু আমাদের মেডিসিনটাকে চিনতে খুব সহজ হয়ে যাবে। দুঃখিত, একটু হঠাৎ করেই আসলো। তো এই যে বেনজোয়েন গাছ, এই গাছের গুণাবলীটা কি? ঔষধ আপনি পড়তে পারবেন, বিভিন্ন বইতে পড়তে পারবেন। বেসিক বেনজোইক ঔষধ মূলত দুইটা জায়গায় আমরা বেশি ব্যবহার করে থাকি, একটা গেটেবার, ইউরিক অ্যাসিড ও গেটেবার জনিত অস্টিওআর্থ্রাইটিস, প্লাস হচ্ছে শুধুমাত্র প্রস্রাবের ঝাঁঝালো দুর্গন্ধ, এই দুই একটা জায়গায় বেশি বেশি ব্যবহার করে থাকি। কিন্তু এই যে বেনজোইক গাছ, এই গাছের যে গুণাবলী মূলত প্রাচীনকালে এই বেনজোইক গাছটা আমাদের স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। স্যার আপনারা শুনতে পাচ্ছেন স্যারকে? না ম্যাম। কিংবা অ্যান্টি ইনফ্লেমেটরি হিসেবে এই বেনজোইক গাছের আঠা এটা ব্যবহার করা হতো এবং ওষুধ হিসেবে ব্যবহার করা হতো। এবং স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? স্যার মাঝে মাঝে কেটে যাচ্ছে। প্রাচীনকালে এই গাছকে, এরপর থেকে কিন্তু স্যার আপনাকে শুনিনি আমরা। কোনটা থেকে? প্রাচীনকালে মানে আঠার গুণাবলী যেটা বলছিলেন, যে প্রাচীনকালে। আচ্ছা আচ্ছা, আসলে হয়েছে কি, আমার এই চেম্বারে হঠাৎ করে রোদ এসে গেছে, প্রচন্ড আকারে রোদ পড়ছে, এই জন্য আমি এক সাইডে বসি।
সকালে স্মৃতি বেরোতে ঝামেলা হয়ে যাচ্ছে। দেখ একটু খেয়াল করে এখানে, এই যে বেঞ্জয়িক অ্যাসিড আঠা দিয়ে প্রাচীনকালে তো যাদের অধিক পরিমাণে শ্বাসকষ্ট ছিল, এই শ্বাসকষ্ট যাদের থাকে তাদের ইনহেলার হিসেবে, ইনহেলার আমরা ব্যবহার করি তো, ইনহেলার হিসেবে কিংবা তাদের ব্যথাযুক্ত জায়গায় প্রলেপ হিসেবে এই বেঞ্জয়িক গাছের আঠা কিন্তু ব্যবহার করতে হবে। ক্লাস নিচ্ছি যে আমি দুঃখিত, হঠাৎ করে একটু ইয়ে হয়ে যাচ্ছি, মিউট হয়ে যাচ্ছি। তো এই আঠাটা কিছু কিছু সময়ে প্রলেপ হিসেবে দেওয়া হতো, যখন শরীরের ত্বকের উপরে কোনো প্রকারের চুলকানি কিংবা কোনো প্রকারের ক্ষত কিংবা চামড়া ওঠা এই ধরনের এ হইতো, তখন প্রাচীনকালে এটা প্রলেপ হিসেবে দেওয়া হতো। আবার যাদের এই দুর্গন্ধযুক্ত শরীরে প্রচন্ড আকারে দুর্গন্ধ, এই দুর্গন্ধযুক্ত প্রস্রাব, দুর্গন্ধযুক্ত ঘাম এবং যাদের পেটে ব্যথার সমস্যা ছিল কিংবা যাদের ইউরিক অ্যাসিড বেড়ে যেত, এই সকল মানুষদের ক্ষেত্রে এই বেঞ্জয়িক গাছ ব্যবহৃত হতো। এবং এদের যদি গুণাবলীর কথা বলি সেক্ষেত্রে আরো অনেক বেশি গুণাবলী পাওয়া যায়, যাই হোক আমরা ওদিকে যাই না। এই ঔষধটার মায়াজমেটিক দিকটা আমরা যদি একটু খেয়াল করি, দেখেন অ্যাসিড বেঞ্জয়িক প্রধানত সাইকোটিক মায়াজম, তবে শরিক এবং সিফিলিস মায়াজমের মিশ্রণও কিন্তু আছে। বিশেষ করে যাদের শরীরে ইউরিক অ্যাসিডের আধিক্য আছে কিংবা ডাউট কিংবা দেখা গেল প্রস্রাবের অপরিবর্তনশীল অবস্থা কিংবা অস্বাভাবিক পরিবর্তন, এই পরিবর্তন যাদের ভিতরে আছে তারা সাইকোটিক মায়াজমকে কভার করে থাকে। অর্থাৎ প্রস্রাবের উপরে কিংবা ঘামের উপরে ইউরিক অ্যাসিডের উপরে এদের একটা দারুণ ক্রিয়াধারা আছে। অর্থাৎ যদি ক্রিয়াস্থলটাকে চিন্তা করি, আমরা এই ঔষধের ক্রিয়াস্থলটা চিন্তা করি, তাহলে এদের বিশেষত এই প্রস্রাবের উপরে কিংবা আমাদের যে ব্লাডার আছে মূত্রথলির উপরে কিংবা শরীরে ইউরিক অ্যাসিড, এই ইউরিক অ্যাসিডের উপরে দারুণ প্রভাব আছে। ক্রিয়াস্থল যদি চিন্তা করেন সেক্ষেত্রে জয়েন্টের উপরে কিংবা ব্লাডের উপরে দারুণ প্রভাব আছে। পরিপাকতন্ত্র অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম, লিভারের উপরে, পাকস্থলীর উপরে গোলযোগ, পাকস্থলীর গোলযোগ এবং বিশেষ করে যদি এই পাকস্থলীর গোলযোগ সহ প্রস্রাবের দুর্গন্ধ লক্ষণ থাকে, তার উপরে কিন্তু অ্যাসিড বেঞ্জয়িকের একটা প্রভাব আছে। শ্বাসযন্ত্রের উপরে কিন্তু একটা দারুণ প্রভাব আছে। কাশি কিংবা হাঁপানি যদি কিনা প্রস্রাবের লক্ষণ থাকে তখন এটা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। এবং হার্টের উপরে এদের প্রভাবটা দারুণ ভাবে আছে। সুতরাং বেঞ্জয়িক অ্যাসিডের 6টা জায়গায় খুব দারুণ ভাবে প্রভাবিত হয়। এই জায়গাগুলো একটু, এদের লক্ষণগুলো আমাদের অবশ্যই জানতে হবে। তো এই জায়গাগুলোতে কিন্তু দারুণ ভাবে প্রভাব বিস্তার করে। এখন দেখেন এই ঔষধের যে মানসিক লক্ষণ, এই মানসিক লক্ষণটা কেমন হবে খেয়াল করেন। বেঞ্জিক অ্যাসিডের যে
মানসিক লক্ষণ অর্থাৎ শারীরিক লক্ষণটা আমরা বেশি বেশি দেখে থাকি, কারণ এখানে শারীরিক লক্ষণ বলতে শরীরে দুর্গন্ধ, ঘাম, ফিজিক্যাল সিমটমের উপরে আসে, কিংবা ইউরিক অ্যাসিড কিংবা গাউট কিংবা অস্টিওআর্থ্রাইটিস, এগুলো সব ফিজিক্যাল সিমটমের ভিতরে আসে। কিন্তু মেন্টাল সিমটমটা খুব বেশি দেওয়া নেই, অনেকগুলো বই থাকলেও খুব বেশি পাবেন না। তো দেখেন, এদের মেন্টাল সিমটমের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা ভাবেন যে অতিরিক্ত খিটখিটে মেজাজের এবং সামান্য কারণে বিরক্তিবোধ করে, তার চারপাশে পরিবেশ নিয়ে সে সন্তুষ্ট থাকতে পারে না। অধিক পরিমাণে খিটখিটে স্বভাবের, প্রচন্ড খিটখিটে স্বভাবের। অ্যাসিড গ্রুপের যে সকল ঔষধের কথাগুলো বলেছি আমি, অ্যাসিড গ্রুপের ঔষধের বিপরীতে বলেছি যে প্রচন্ড খিটখিটামি, এই জিনিসটা কিন্তু সর্বক্ষণ কিন্তু আছে। ইরিটেবিলিটি, এই জিনিসটা অবশ্যই অ্যাসিড গ্রুপের ভিতরে পাবেন, কারণ অ্যাসিড তার শরীরে প্রবেশ করানো হয়েছে, অ্যাসিডের সাথে বেনজোইক মিশে গেছে। বেনজোইক মানে হচ্ছে সুগন্ধযুক্ত, আঠা, আর অ্যাসিড মানে খিটখিটে, অ্যাসিড মানে জ্বালাও পোড়াও করা, অ্যাসিড মানে শেষ করে দেয়া। দুইটা সংমিশ্রণ ঘটেছে। অ্যাসিড ফস, যেমন অ্যাসিডের সাথে ফসফরিকাম, দুইটা সংমিশ্রণ ঘটেছে। ফসফরাসের সাথে অ্যাসিডের সংমিশ্রণ ঘটে তখন অ্যাসিড ফস হয়েছিল। ঠিক তেমনি এই অ্যাসিডের সাথে বেনজোইক যখন সংমিশ্রণ হয়েছে, অর্থাৎ যার মানুষটার ভিতরে বেনজোইক স্যার আবারও সমস্যা। গুণাবলী আছে, দুর্গন্ধ অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড বলতে তার ভিতরে খুব বেশি ইরিটেবিলিটি আছে, যার ভিতরে খুব বেশি এনজাইটি আছে, এবং যার ভিতরে আনপ্লিজড, যাকে বলি অসন্তুষ্ট ভাব, এই জিনিসটা আছে। এই মানুষটা হচ্ছে অ্যাসিড বেঞ্জ। আপনারা কেউ শুনতে পাচ্ছেন? না না অ্যাসিড স্যার আপনাকে মাঝে মাঝে শোনা যাচ্ছে না স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে, মাঝে শোনা যাচ্ছে না। সমস্যা হবে না, আর রোদ চলে গেছে, আর সমস্যা হবে না। তো যাদের ভিতরে প্রচন্ড খিটখিটে ভাব আছে, যে কোনো পরিবেশ কিংবা আশপাশ নিয়ে সে কখনোই সন্তুষ্ট হতে পারে না, এসব মানুষগুলো হচ্ছে বেনজোইক অ্যাসিড। অতীতের অপ্রীতিকর চিন্তা ভাবনা করে, অপ্রীতিকর অর্থাৎ অতীতকালে, প্রাচীনকালে, কিংবা তার শরীরে অতীতে ঘটে দেওয়া দুঃখের কাহিনী কিংবা অপ্রীতিকর ঘটনা বারবার যাতে স্মৃতিগুলোকে নাড়া দেয়। এই নাড়া দেওয়ার সাথে সাথে সে অসন্তুষ্ট ভাব নিয়ে ঘুরে বেড়ায়। এখন অতীতের অপ্রীতিকর ঘটনার কথা যদি আসে, সেক্ষেত্রে যদি আপনি আবার ডেক্টামিউন করেন, তা কিন্তু নয়। ডেক্টামিউন লবণ থেকে এই ওষুধ অ্যাসিড বেনজোইক, এই অ্যাসিড বেনজোইক কিন্তু প্রিয়তার দিক থেকে সে কিন্তু লবণ জাতীয় জিনিস কিন্তু অতটা পছন্দ করে না, সে সঙ্গে উগ্র জিনিসগুলো পছন্দ করে। অ্যালকোহল জাতীয়, মদ জাতীয় কিংবা ধূমপান জাতীয় এই সকল জিনিসগুলো কিন্তু সে বেশি বেশি পছন্দ করে। অর্থাৎ এই অ্যাসিড বেনজোইক এই পছন্দের দিক থেকে তারা অ্যাসিড নাইট্রিকের মতো, অ্যাসিড নাইট্রিক যেমন পুরো জিনিসগুলো পছন্দ করে, এই অ্যাসিড বেনজোইক কিন্তু উগ্র জিনিসগুলো বেশি বেশি পছন্দ করে। যেমন দেখেন, এরা সবসময়
যে শরীরে ঝাঁঝালো ভাব, এটা এরা ঝাঁঝালো খাদ্য, এই ঝাঁঝালো খাদ্যটা বেশি পছন্দ করে। যেহেতু এদের শরীরে চিন্তাধারা, অর্থাৎ এরা সবসময় শরীরে অপ্রীতিকর অবস্থায় থাকে, যেহেতু এদের শরীরে অপ্রীতিকর অবস্থা এবং শরীর সবসময় একটা কষ্টের ভিতরে থাকে, যেহেতু এরা টক জাতীয় জিনিস, এই টক জাতীয় জিনিস, অ্যাসিড জাতীয় জিনিস, তুমি মনে রাখবেন অ্যাসিড গ্রুপের যতগুলো অ্যাসিড আছে সবগুলো উপযুক্ত টকের প্রতি প্রচুর পরিমাণে আকর্ষণ আছে। টক জাতীয় জিনিস এরা কিন্তু খেতে চায়, এবং পানি জাতীয় জিনিস, এই পানি জাতীয় জিনিস কিন্তু এরা খুব বেশি পছন্দ করে। সুতরাং এই জিনিসগুলো একটু মনে রাখা দরকার আমাদের, অ্যাসিড গ্রুপের অ্যাসিডটা কেমন, জিনিসটা পছন্দ করতে। যাই হোক, আমরা কথা বলছিলাম এদের মানসিক সিমটম নিয়ে। এই যে অপ্রীতিকর ঘটনা, অপ্রীতিকর স্মৃতিগুলো নিয়ে সে কিন্তু খুব বেশি বিরক্তিকর অবস্থা থেকে ভারাক্রান্ত থাকে। অনেক সময় দেখা যায় যে রোগীরা অধিক করে অ্যাসিড বেঞ্জয়িত রোগীরা, এরা একঘেয়েমি থাকে এবং বিষণ্ণতায় ভোগে, এবং কোনো কাজে তারা উৎসাহ দিতে পারে না, সবসময় নিজেকে একটা জায়গায় ঢোকায় রাখে। কিছু কিছু ক্ষেত্রে এদের মেন্টাল সিস্টেমের ভিতরে পাবেন যে এরা কোনো কাজে নিজেকে মনোনিবেশ করতে পারে না, একদম পুরো অমনোযোগী অবস্থা, এবং পড়াশোনার ক্ষেত্রে কোনো কাজের ক্ষেত্রে দ্রুতই সে ক্লান্ত হয়ে পড়ে। এছাড়াও এই রোগীদের যখন দেখবেন শারীরিক লক্ষণ যখন পরিবর্তন ঘটে, তখন তার মানসিক লক্ষণ, মানসিক ভাব, মানসিক অস্থিরতা, তৃপ্তিকারী ভাব, এই জিনিসটা পরিবর্তন ঘটে। সুতরাং মানুষের ভিতরে দেখবেন যে খিটখিটামি আছে, যে মানুষের ভিতরে দেখবেন যে দুশ্চিন্তাগ্রস্ত আছে, এবং মানসিক লক্ষণ, শারীরিক লক্ষণে যদি দেখেন যে তাদের পেটে ব্যথা আছে, ইউরিক অ্যাসিড বৃদ্ধি আছে, কিংবা তাদের প্রস্রাবের দুর্গন্ধ প্রচুর পরিমাণে আছে, এই রোগীদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অ্যাসিড বেঞ্জয়িকের কথা মাথায় রাখবেন। এক মিনিট। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে, তাদের মেন্টাল সিমটমের, অর্থাৎ মেন্টাল সিমটমটা তাদের ফিজিক্যাল সিমটমটার সাথে বেশি বেশি সম্পৃক্ততা আছে। এখন আসি এই অ্যাসিড বেঞ্জয়িক ঔষধের যে ক্রিয়াস্থল ছিল, এই ক্রিয়াস্থল সহ এদের যে কাজ, এই কাজগুলো আলোচনা করি, অর্থাৎ কোন কোন জায়গাগুলোতে এটা সবচেয়ে ভালো কাজ করে, এই জায়গাগুলো একটু খেয়াল করে আসি। দেখেন, আমি ব্যক্তিগতভাবে অ্যাসিড বেঞ্জয়িক কয়েকটা জায়গায় কিন্তু প্রয়োগ করে ভালো রেজাল্ট পেয়েছি। তার ভিতরে এই প্রস্রাবের ক্ষেত্রে দেখেন, মাথায় রাখবেন যে নাক্সিমাম ঔষধটা এদের ক্ষেত্রে আমরা বারবারই বলেছি যে অনিয়ম কতটা সম্পৃক্ত, যে জায়গায় অনিয়ম কতটা সম্পৃক্ত আছে এই জায়গাটাতে ম্যাক্সিমাম এই ওষুধটা কিন্তু আছে। যে জায়গাটাতে হতাশার কথাটা আছে, হতাশ, একটা মানুষ হতাশ হয়েছে, এই হতাশ কথাটা যে জায়গায় আছে সেই জায়গাটাতে আমরা মেট্রোমিউরকে চিন্তা করেছি। যে ওষুধের পেছনে লেখা আছে যে
অপমান বোধ কিংবা যে ঔষধের পিছনে লেখা আছে কষ্ট পাওয়া, এই ঔষধের ক্ষেত্রে আমরা বারবারই চিন্তা করেছি যে স্ট্রাফিসিগ্রিয়া। যেমন সালফারকে আমরা বিশেষণ দিয়েছি অগোছালন, ক্যালকেরিয়া কার্ভকে বিশেষিত করেছি স্থূলতা, পালসিডিলাকে করেছি বিশেষিত করেছি পরিবর্তনশীলতা, ব্রাইনিয়াতে বলেছি নড়াচড়ায় অসহ্য, রাস্টার্সে চলাফেরায় আরাম, সিপিয়াতে বিরক্তি, ইপাসালফারকে স্পর্শকাতরতা, সাইলিসিয়াকে দুর্বলতা, গ্রাফাইটিসকে ওঠা আটা ফাটা কিংবা ফ্যাটি ফ্লেভি, কস্টিকামকে অবশ প্যারালাইসিস, কার্ভেসকে অক্সিজেনের চাহিদা। এই যে কথাগুলো বলেছি না, প্রত্যেকটা ঔষধের পিছনে একটা একটা কথা লুকায় আছে, একটা একটা ভাবধারা লুকায় আছে। নাক্সফামকে আমি বলেছি অনিয়ম, যেখানে অনিয়ম কথাটা লুকায়িত আছে সেখানে নাক্সফাম আছে, যেখানে দুঃখ, যেখানে হতাশ, যেখানে শোক এই কথাটা আছে সেখানে অবশ্যই অবশ্যই আপনার নেট্রামিউর আছে, যেখানে সেন্সিটিভিটি আছে অর্থাৎ স্পর্শকাতরতা আছে সেখানে অবশ্যই অবশ্যই হিপার সালফার আছে, যেখানে প্যারালাইসিস ভাব আছে, অবসন্নতা আছে, অবশ্যই অবশ্যই সেখানে কস্টিকাম আছে। অক্সিজেনের অভাব ঘটছে, ল্যাক অফ অক্সিজেন, যে ঔষধ যে এটাই হোক না কেন অবশ্যই অবশ্যই কার্বোহাইড্রেটের ভিতরে আছে। প্রত্যেকটা ঔষধের একটা একটা মূল কথা আছে, একটা লুকানো কথা আছে। ঠিক তেমনি এই যে অ্যাসিড বেনজোইক নিয়ে আলোচনা করতেছি, এই অ্যাসিড বেনজোইকের কথা লুকানো কথা হচ্ছে আপনার দুর্গন্ধ। কোথায় দুর্গন্ধ? তাদের প্রস্রাবে দুর্গন্ধ, প্রচন্ড আকারে দুর্গন্ধ, ঝাঁঝালো গন্ধ, ঘোড়ার প্রস্রাব যেমন গন্ধ ঠিক ওই ধরনের গন্ধ, উগ্র গন্ধ, এবং অনেক দূর থেকে এই গন্ধ পাওয়া যায়। এবং যখন দেখবেন যে রোগীর ভিতরে এই প্রস্রাবের দুর্গন্ধ জিনিসটা চলে আসে তখন তাদের শরীরের অন্যান্য কষ্টগুলো কিন্তু বেড়ে যায়। যেমন দেখেন গাউট যে জিনিসটা, ইউরিক অ্যাসিড জিনিসটা, এই গাউট কিংবা ইউরিক অ্যাসিড এই জিনিসগুলো কিন্তু এই প্রস্রাবের কষ্টের সাথে সাথে অর্থাৎ প্রস্রাব যখন দুর্গন্ধ হবে ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, গাউটটা বেড়ে যাবে, ব্যথা যন্ত্রণা শুরু হবে। আবার প্রস্রাবটা যখন দুর্গন্ধ কমে যাবে তখন তার এই ইউরিক অ্যাসিড প্রস্রাবের দুর্গন্ধ এই জিনিসটাও কিন্তু কমে যাবে। সুতরাং প্রস্রাবের সাথে তারা বসে বলো তারা দেখবে আপনি বলেন হচ্ছে কি দুঃখিত, আসলে একটু সকালে রোগী এসে যায় তো এই জন্য কথা বলতে যে হয়ে যায়। তো যে কথা বলছিলাম, তো এই যে প্রস্রাবটার সাথে তার শরীরের অন্য অঙ্গগুলো কিন্তু আঙ্গাঙ্গিক ভাবে জড়িত। যেমন দেখেন জয়েন্ট পেইন, রোগীর আপনি ইউরিক অ্যাসিড টেস্ট করে পাচ্ছেন যে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে, প্রচন্ড আকারে ব্যথা আছে, বিশেষ করে আমাদের যে পায়ের বুড়ো আঙুল গুলো কিংবা আমাদের গার্ড গুলো এগুলো ফুলে যাচ্ছে, ব্যথা হচ্ছে, লাল হচ্ছে, সেই ক্ষেত্রে ইনফ্লামেশন আছে খুব বেশি, নড়াচড়া করলে কটকট মটমট শব্দ হচ্ছে। এই রোগীদের যদি দেখা যায় যে তাদের অনেক সময় এই গাউটটা কমে যাওয়ার পরে গাউটের ব্যথা কমে যাচ্ছে, যাওয়ার পরে তাদের হার্টের প্রবলেম দেখা যাচ্ছে, এই জায়গাগুলোতে আমরা কিন্তু বেনজোইক অ্যাসিড ব্যবহার। তবে অবশ্যই অবশ্যই এই গাউটের ক্ষেত্রে আরো অনেকগুলো মেডিসিন পাবেন, অ্যাকাটিয়া স্পাইকেটা, অ্যাকাটিয়া স্পাইকেটা ওষুধটা পাবেন। এই গাউটের ক্ষেত্রে আপনি
অবশ্যই কলোফাইলাম পাবেন কিংবা সাবাইনা পাবেন, কিংবা এই জায়গাগুলোতে ক্যালসিয়ামও কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট দেয়, অ্যান্টিক্লুড আসতে পারে, আর্সেনিক অ্যালবাম আসতে পারে। কিন্তু এই সকল ওষুধের প্রস্রাবের এই যে কথাটা, প্রস্রাবের দুর্গন্ধ কথাটা, এই দুর্গন্ধ কথাটা কখনোই কিন্তু লেখা নেই। রুগী বললে ডাক্তার সাহেব আমার প্রস্রাব যখন দুর্গন্ধ কমে যায় তখন আমার গাউটটা কমে যায়, আমার প্রস্রাবের দুর্গন্ধ কমে গেলে তখন আমি যেন আমার এই ব্যথা থেকে একটু মুক্তি পাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ তাদের প্রস্রাবের রংটা দেখবেন যে অনেক সময় দুর্গন্ধ সহ রোগী যদি প্রস্রাবটা ধরে রাখে তাহলে লালচে খয়েরি টাইপের হয়ে থাকে অ্যাসিড বেনজোইক। কিছু কিছু ক্ষেত্রে এই প্রস্রাবের দুর্গন্ধটা এতটাই থাকে যে কিছু কিছু ক্ষেত্রে প্রায় ক্ষেত্রে দেখা যায় যে ওই রুমের ভিতরে টেকা যায় না। কিন্তু যারা প্যারালাইসিসের রোগী পুরো হয়ে থাকে এখানে, এই রোগীদের ক্ষেত্রে আমরা দেখছি দীর্ঘদিন শুয়ে থাকার ফলে তাদের ইউরিক অ্যাসিড গুলো বেড়ে যাওয়ার পরে প্রস্রাবে প্রচন্ড দুর্গন্ধ হয়। এ সকল রোগীদের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড বেনজোইক আসতে পারে এবং অনেক ক্ষেত্রে আসে। ডক্টর লিপি ওনার একটা মতামত লিখেছে যে আমার দেখা মতে অধিকাংশ এই প্যারালাইসিসের রোগীরা তারা ইউরিক অ্যাসিডে ভোগেন এবং তারা অধিকাংশ ক্ষেত্রে একটা না একটা সময়ে অ্যাসিড বেনজোইককে তারা নির্দেশ করেন। অর্থাৎ দেখবেন যে যে সকল রোগী প্যারালাইসিসের রোগী এরা কিন্তু প্যারালাইসিসে ভোগার সাথে সাথে এরা কিন্তু অধিক করে খিটখিটে হয়ে যায়, পোশাকগুলো অধিক করে সাজানো দুর্গন্ধ হয়ে যায়। দেখবেন আপনাদের বাসায় যদি কারো এই ধরনের রোগী থেকে অবশ্যই এই ধরনের লক্ষণ পেয়ে যাবেন। সুতরাং এই জায়গাগুলোতে অ্যাসিড বেনজোইককে একটু ভালোভাবে মনে রাখবেন। দেখেন অ্যাসিড বেনজোইককে আমরা ব্যবহার করি মূলত শ্বাসযন্ত্রের যে লক্ষণ এই লক্ষণে। অর্থাৎ যদি কোনো বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের উগ্র দুর্গন্ধ থাকে, পচা দুর্গন্ধ থাকে, সেই সাথে সাথে যদি এই বাচ্চাদের কখনো পিক আপ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাসিড বেনজোইক একটা দারুণ মেডিসিন। তবে কিন্তু তার পেছনে একটা কথা থাকতে হবে যে প্রচন্ড প্রস্রাবের দুর্গন্ধ, এই কথাটা কি থাকতে হবে। এবং এমনও হইতে পারে যদি দেখা যায় কোনো রোগীর প্রস্রাবের দুর্গন্ধ ছিল কিংবা কোনো রোগীর বাতের সমস্যা ছিল, যে সমস্যাটা অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে বাতের সমস্যা দমায় রাখছে, কিংবা অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে যে ব্যথাটা কমে গেছে, ইউরিক অ্যাসিডটা কমে গেছে, যা একটা দমায় রাখা হয়েছে, এই দমানোর পরে যে তাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে, তাদের হার্টের কষ্ট দেখা দিচ্ছে কিংবা শ্বাসকষ্ট দেখা দিচ্ছে, এই রোগীদের ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড বেনজোইক ওষুধটা আসতে পারে। দেখেন আমি পার্সোনালি এই অ্যাসিড বেনজোইক ওষুধটা বিশেষ করে যাদের যে সকল বাচ্চাদের ঠিক করে উদরাবয় দেখা দেয়, অর্থাৎ অধিক পরিমাণ উদরাবয় পায়খানা, পায়খানাটা সমস্ত দিকে মানে গন্ধটা চারিদিকে ছড়ায় পারে, পায়খানা গুলো গন্ধে টেকা যায় না। যেমন দেখেন এই যে মুরগিগুলো ডিম ফুটানোর জন্য বসে থাকে, এই মুরগিগুলো যখন বাইরে বের হয়ে বসে পায়খানা করে তখন কিন্তু প্রচন্ড দুর্গন্ধ হয়। ঠিক তেমনি কোনো বাচ্চা সেম ক্যাটাগরিতে, অর্থাৎ যদি তাদের উদরময় দেখা দেয় কিন্তু তাদের পেটের সমস্যা দেখা দেয়, ডায়রিয়া দেখা দেয়, দিলে তারা যদি পায়খানা করে তাহলে সমস্ত চারপাশ জুড়ে একটা দুর্গন্ধ দেখা দেয় এবং এই পায়খানাটা যে কাঁথায় লাগে কিংবা যে স্থানে লাগে ওই স্থানে একটা দাগ পড়ে যায়, যে দাগটা কাপড়টার ভিতরে ডিটারজেন্ট দিয়ে হোক আর যে কোনো জিনিস দিয়ে হোক ধুইলেও কিন্তু ওঠে না। এটা একটা পৃথিবীর অ্যাসিড, দাগটা কোনো কিছু দিয়ে ধুইলেও এই দাগটা ওঠে না, এটা হচ্ছে একটা পৃথিবীর অ্যাসিড। সুতরাং আপনাদের একটু অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো দেখেন আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে অবশ্যই মনে রাখা দরকার যে অ্যাসিড বেনজোইক
পাতগ্রস্ত অ্যাসিড বেঞ্জয়িক মানে প্রস্রাবের মতো দুর্গন্ধযুক্ত এবং অ্যাসিড বেঞ্জয়িক মানে তাদের পাতকে চাপা দেওয়ার ফলে হার্টের দুর্বলতা। তো এই কথাগুলো অ্যাসিড বেঞ্জয়িক নিয়ে আমরা এক্সট্রা কোনো কথা না বলার চেষ্টা করি। ঠিক এই কথাগুলো যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি আমরা একটু মনে রাখতে পারি তাহলে অ্যাসিড বেঞ্জয়িক নিয়ে আমরা ভালো একটা চিন্তাধারায় পৌঁছাতে পারবো। তো দেখো আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এটা কি পাওয়ার, কত পাওয়ার স্যার? আমি 30-200 এই দুটো পাওয়ার ব্যবহার করি। 30 কিংবা 200। আমাদের শিউলি ম্যাপ আছেন, ম্যাম আসসালামু আলাইকুম। শিউলি ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম মনে হয় ঘুমিয়ে পড়েছিল। এই যাক ম্যাম জেগে আছে। ওই অভ্যাসটা মনে আছে সবার, ক্লাসে যে ঘুমিয়ে পড়ি। ও আচ্ছা, এটা রেকর্ড ছিল কিন্তু। না স্যার, ঘুমাই নেই স্যার, অনেক সুন্দর আলোচনা করেছেন, ভালো লাগছে। কিন্তু একটু মাঝে মাঝে ব্রেক ছিল, এই জন্য একটু মনে কষ্ট, বারবার স্পষ্ট ভাবে শুনতে পাই নাই। মানে আমার ওই সকালের রুটি দেখা থাকে, একটু মাঝে মাঝে আমার মিউট করতে হয়। রুটিতে সব পাঠিয়ে দিচ্ছি, ওটা 7.5 পরে আসবে সব। না না, সমস্যা নাই স্যার, বলে না কিছু পেতে হলে কিছু ইয়ে করতে হয়, ভালো কিছু পাওয়ার জন্য একটু স্যাক্রিফাইস করতেই হবে, চুপচাপ বসে থাকতে হবে। আর সুন্দর আলোচনা করেছেন বেঞ্জিক অ্যাসিড, আসলে কি ভালো ফলাফল নিয়ে আজকে একটা মানে গল্প আমরা উপস্থাপন করেছি। প্রথমে গল্পটা শুনতে পেরেছেন কিনা? স্যার আমি একটু দেরিতে জয়েন করেছি, 45 মনে হয়। ও আচ্ছা, দেখো ইনশাআল্লাহ পরবর্তীতে আজকে যদিও এটা আমি অনলাইন কোর্স করবো লেখাটা, আমরা একটা সিরিজ আকার লিখতেছি, তো দেখা যাক, আল্লাহ ভরসা, দোয়া করে। আল্লাহ ভরসা স্যার, তো নিজের দিকে খেয়াল ক্লাস নেবেন? অনেক চাপ। সপ্তাহে একদিন কবে নেবেন ম্যাম? বৃহস্পতিবার সমস্যা নাই। আচ্ছা, বৃহস্পতিবার আমরা কিন্তু আপনার কাছে পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আমাদের এক ভাই, কোন ভাই আমাদের অ্যান্ড্রয়েড সলিউশন দেখতে পেলাম না। ও শরীফুল স্যার, স্যার বলেন। শরীফুল ইসলাম স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আপনি অ্যান্ড্রয়েড করেছেন, কিন্তু বলবেন স্যার? না স্যার, আমার চাপ লেগে গেছে স্যার। ও আচ্ছা, কারণ কিছু বলার আছে কিনা? স্যার আশরাফুল কবির বলছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম স্যার। ওইটা আবার একটু বলবেন স্যার, ওই যে অনিয়মিত, হতাশা, অপমান বোধ, ওইটা বলবেন স্যার আরেকবার, ওই কয়েকটা মিস হয়ে গেছে। এখানে দেখেন একটা, আমি আগে আপনাদের এটা 100 ঔষধকে চেনার উপায়। যেমন নাক্সের কথা বলেছিলাম, অনিয়ম, মেলাটোনিন মানে হচ্ছে রক্তিরতা। প্রত্যেকটা ওষুধের এই কথাগুলো সংযুক্ত থাকে, ঔষধ রোগ যেটা এই কথাগুলো সংযুক্ত থাকে। যেমন নাক্সিমাম মানে অনিয়ম, যেখানে অনিয়ম আছে সেখানে নাক্সিমাম আছে। যেখানে রক্তিরতা আছে সেখানে অবশ্যই প্লেটোনাকে মাথা দিয়ে আসতে হবে, লাল ভাব। যেখানে অগোছালো ভাব আছে, অগোছালো আছে, সেখানে সালফারকে দিয়ে আসতে হবে। যেখানে স্থূলতা আছে সেখানে অবশ্যই সর্বপ্রথম ক্যালকেরিয়া কাপকে মাথায় দিয়ে আসতে হবে। যেখানে পরিবর্তনশীলতা আছে সেখানে পালসিটিলাকে দিতে হবে। যে জায়গায় নড়াচড়ায় অসহ্য আছে যেখানে চলাফেরায় আরাম আছে এখানে যেখানে হতাশা আছে সেখানে নেপ্টামিউট এবং ইগনেশিয়া। যেখানে অপমান বোধ কিংবা দুঃখ চেপে রাখা সেই জায়গাটাতে স্টাফিসিগ্রিয়া। যেখানে বিরক্তি আছে সেখানে সিপিয়া আছে। যেখানে স্পর্শকাতরতা আছে এখানে ইনফাসালফার।
দুর্বলতা যেখানে সেখানে হচ্ছে সাইলেশিয়া, ফাটা ফাটা চটা। এই জায়গাগুলোতে গ্রাফাইটিস। প্যারালাইসিস যেখানে আছে সেখানে কস্টিকা। যেখানে অ্যাসিডিটি সংযুক্ত আছে সেখানে লাইকোপোডিয়াম। আবার একটু লাইকোপোডিয়ামটা বলেন স্যার, লাইকোপোডিয়ামটা বলেন। অ্যাসিডিটি সংযুক্ত, অ্যাসিডিটি। জি 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 স্যার, জি স্যার, সেখানে লাইকোপোডিয়াম। জি স্যার। যেখানে দেখবেন যে অক্সিজেনের অভাব সেখানে আছে কার্বোফেজ। তো এই যে কথাগুলো বললাম আরো অনেকগুলো আছে, যেমন দেখুন আঠালো চিট, ক্যালিবাইক্রম। যেখানে শ্বাসকষ্ট আছে সেই জায়গাটাতে সর্বপ্রথম অ্যান্টিমটাটকে চিন্তা করতে হবে। যেখানে অ্যান্টিমটাট স্যার, অ্যান্টিমটাট যেখানে বমির কথা উল্লেখ আছে সেখানে অবশ্যই ইপিকাককে চিন্তা করবে। যেখানে প্রচুর পরিমাণে রাগ আছে সেখানে ক্যামোমিলাকে চিন্তা করতে হবে। অর্থাৎ 100 ঔষধের একটা লিস্ট দিয়েছিলাম, আপনারা বুঝতে পাবেন। এটা একটু দেখবেন যে যদি নিতে পারেন সেটা ভালো হয়। আচ্ছা স্যার, আর একটা বলছিলেন ইউরিক অ্যাসিড কমে গেলে হার্টের প্রবলেম, এটা একটু বলুন স্যার। ইউরিক অ্যাসিড কমে যাচ্ছে, কমে যাওয়ার পরে হার্টের প্রবলেম, এই অ্যাসিড বেঞ্জয়িকেরই লক্ষণ। অনেক সময় আমরা কি করি, অ্যালোপ্যাথি ঔষধের দোকান থেকে ইউরিক অ্যাসিড বেড়ে গেছে বলে ঔষধ খাই, কিংবা এই পেটে হয়েছে বলে ওষুধ খাই, ওষুধ খাওয়ার পরে দিয়ে হার্টের প্রবলেম দেখা দেয়। জি স্যার, এটা আমার আব্বার ক্ষেত্রেও হয়েছিল। আমার আব্বা ডাক্তার ছিলেন, উনার ক্ষেত্রেও এটা আমি দেখেছিলাম। প্রথমে হাঁটুর ব্যথা ছিল, পরে হাঁটে সেটা গেল। এই ক্ষেত্রে অ্যাসিড বেঞ্জয়িকটা খুব দারুণ কাজ করে। স্যার আপনি ওই যে 200 আর 30 বলেছেন স্যার, এরপরে কি এই রোগীদের কি ওষুধের শক্তি কি আর বাড়ানো যাবে, না ওই অবস্থায় থাকবে? না, এর পরবর্তীতে ওষুধের শক্তি বাড়ানোর মধ্যে হচ্ছে ওষুধ চেঞ্জ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, ওষুধে কনভার্ট হয়ে যায়। তো যাই হোক, আমার মনে হয় আর প্রশ্ন করার যে সময় আর নেই স্যার। জি স্যার, স্যার অশেষ ধন্যবাদ আর অশেষ শুকরিয়া আল্লাহর কাছে। আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক, আপনার ভিতরে আল্লাহ পাক আরো মেধা দান করুক, এই দোয়া করি স্যার। আমরা একটু উপকৃত হই। আসসালামু আলাইকুম। আমাদের এক স্যার হ্যান্ড রাইজ করেছেন, বলুন স্যার। ইয়ারুল ইসলাম স্যার আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার আপনি কেমন আছেন? আমি বলছিলাম স্যার, ওই যে আপনি প্রায় 100 ওষুধের যে একটা লিস্টের কথা বললেন স্যার, ওইটা একটু যদি কাইন্ডলি গ্রুপে দিয়ে দিতেন স্যার, তাহলে একটু উপকৃত হইতাম বেশি। আপনি কোন গ্রুপের সাথে সংযুক্ত আছেন? এই যে স্যার যে গ্রুপে এখন ক্লাসটা চলতেছে আর কি, এই গ্রুপের সাথে আছি স্যার। আচ্ছা, আপনি লিংকটা নিয়েছেন কোন গ্রুপ থেকে? আমাদের লিংকটা কোন গ্রুপ থেকে নিয়েছেন? এটা স্যার আমি এই গ্রুপেই পাইছি আর কি লিংকটা। আমাদের এটা তো অনেক গ্রুপে দেওয়া, আমাদের আজকে নোটিশটা অনেক গ্রুপে দেওয়া, তো কোন গ্রুপ সেটা যদি জানাতেন। আর তা না হলে আপনি স্যারের ফেসবুকে গেলে আপনি পাবেন। আপনি আমার ফেসবুক আইডিতে, আমি বারবারই বলেছি আপনারা, আমি এই যে সিরিজটা লিখতেছি অনেক কষ্টের লেখা, বুঝলেন? আপনারা যদি কিনা এই সিরিজটা একটু ফলো করেন অনেক কিছু জানতে পারবেন স্যার। আমার অনেক কষ্টের ফল এগুলো। অনেকটা বই ঘাটতে হয়েছে, অনেকটা মোবাইল ঘাটতে হয়েছে, মোবাইল থেকে বিভিন্ন ওয়েবসাইট গুলো যাইতে হয়েছে। মানে প্রত্যেক দিন আমি এটা নিয়ম করতেছি এখন 10:30 কিংবা 11টা থেকে আমি 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনায় আছি। তো আমি বারবারই বলতেছি আপনারা আমার ফেসবুক আইডিটা একটু ফলো করেন, দেখবেন এখান থেকে অনেক জিনিস আপনি করতে পারবেন। যদিও আমি ফেসবুক আইডিটা কি স্যার একটু বলবেন? আমার মোবাইল নাম্বারটা দিয়ে সার্চ দিলেও পাবেন, কিংবা আমার নাম দিয়ে সার্চ দিলে পাবেন না, মোবাইল নাম্বারটা দিতে হবে। আমার মোবাইল নাম্বারটা আমি লিখে দিচ্ছি। স্যার আইডির নামটা বললে? আচ্ছা স্যার, আইডির নামটা আমার সাইফুল ইসলাম দেওয়া আছে, কিন্তু সাইফুল ইসলাম দিয়ে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। তবে আমার গ্রুপে যারা আছেন, বিশেষ করে আমাদের সুইভাবের নাম্বারটা রেখে দিতে পারেন, ওনার সাথে যোগাযোগ করলে আমার যে নিজস্ব যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে আমি প্রায় বিভিন্ন তথ্যগুলো এখান থেকে
করি, পোস্ট করি, তো ওই গ্রুপের সংযুক্ত হয়ে গেলেও আপনি পেয়ে যাবেন আমার আইডিটা। সুতরাং চেষ্টা করবেন থাকার। আপনারা পাশে থাকলে আমারও একটু ভালো লাগে, আপনারা উৎসাহ দিলে আমারও একটু ভালো লাগে লেখা লিখতে। পাঠক না থাকলে লেখক লিখতে চায় না। আমাদের কবি ম্যাম আছেন, কবি ম্যামের লেখা যদি কেউ না পড়ে তাহলে কিন্তু এই লেখক আর লিখবেন না। সুমি ম্যাম কিন্তু খুব ভালো একজন কবি, এটা ওনার সুনাম অনেক বেশি। যাই হোক, তাহলে আমরা সুমি ম্যাম কই? জি স্যার, আছে স্যার। যেহেতু আমাদের ক্লাস বৃহস্পতিবার আমাদের শিউলি ম্যাম ক্লাস নেবেন রেপোর্টারি ঠিক এই সময় 6:30টার সময়। আর শনিবার আর হচ্ছে আপনার শনিবার আর বুধবার এই 2 দিন আমাদের ক্লাস হবে তো ভেটেরিনারি মেডিকেল নিয়ে। তবে যদি কখনো সুযোগ পাওয়া যায়, এই যেমন আজকে হঠাৎ করে আমাদের সুযোগ ছিল বিধায় আমরা শুক্রবারও ক্লাস দিয়েছি। এ ধরনের সুযোগ পাইলে আমরা শুক্রবারেও হাজির হব। একটু নোটিশ পাইলে আপনারা যদি আসেন আমাদের খুব ভালো লাগবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে মোবাইল নাম্বারটা দিয়েছি, যদি কিনা ফেসবুক আইডি না খুঁজে পান, মোবাইল নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সকলের শুভকামনা রইল সকলের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ওই নোটিশটা যেন একটু বুধবারে অবশ্যই দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে বুধবার রাত্রে একটু নোটিশটা দিয়ে দেবেন। ম্যাম। আপনি কোন গ্রুপে আছেন? আপনি তো স্যারের হচ্ছে হোমের টুকিটাকিতে আছেন আছি না? তো, টুকিটাকিতে আছি। আচ্ছা, আমি তো টুকিটাকি আর একটা হোয়াটসঅ্যাপ ইয়েতে গ্রুপে আছি। সব গ্রুপে দিয়ে দিই, আর চেষ্টা করব মনে থাকলে আপনাকে আলাদা করে দেওয়া। না আমি মানে না আমি বলছি যে ওই যে নোটিশটা যে ম্যামের যে ক্লাস নোটিশটা একটু বুধবার রাত্রে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হিরাউল বেরোলাম স্যার ম্যাম। কিন্তু, হ্যাঁ ধন্যবাদ। হিরাউল স্যারকে আমি হচ্ছে এটা দিয়ে দিছি, স্যারের যে 100 মেডিসিনের যে সহজে চেনার উপায়, সেটা কিন্তু আপনাকে আমি গ্রুপে আপনাকে দিয়ে দিছি আলাদাভাবে ইনবক্সে। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। আর আমাদের গ্রুপে আছে আশরাফুল আঙ্কেল, আপনাকেও দিয়ে দিছি, আপনাকেও ইনবক্স। আমাকে দিয়ে দিস ওই 100টা রে। হ্যাঁ দিয়ে। আর ওই স্যার যে বললেন বৃহস্পতিবার দিন একজন ম্যাডাম ক্লাস নেবেন, ওই দিন স্যারের ক্লাস হবে না নাকি? স্যার সহ থাকবেন ওদিনকে, আমরা রেপোর্টারি সহ শিখবো। দেখেন আমাদের গ্রুপ থেকে কিন্তু আমরা সব পাচ্ছি, আমরা অজানাও পাচ্ছি। শোনো মা, আমি সবসময় থাকতে পারি না তো আমাকে একটুখানি বলো। ওই যে স্যারের ক্লাস তো রবি, মঙ্গল আর বৃহস্পতি রাতে 9:30। হ্যাঁ 9টায়, আর এই 15ই। 9টায়, আচ্ছা। আর এই তোমার এই সকালের ক্লাস হচ্ছে 6:30, এটা হচ্ছে শনি আর মঙ্গল। শনি এবং বুধবার, আগে মঙ্গলবার ও, দিন শনি। সারাবার করতো। হ্যাঁ শনি আর বুধবার, আচ্ছা। আর এই যে স্যার যে আর ওই বৃহস্পতিবার দিন ওই যে ম্যাডামের ক্লাস যেটা বললেন, ওটা কি ওই রাত্রে 9টাতেই হবে? না না, সকালে। ও, বৃহস্পতিবার সকালে 6:30 হচ্ছে ম্যাডামের ক্লাস। জি। আচ্ছা, আর কিছু? না, আমি একটু সহজ করে বলি। আমরা বলো। রবি, মঙ্গল, বৃহস্পতি রাতে স্যারের প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস করব। প্র্যাকটিস অফ মেডিসিন, হ্যাঁ এটা কোন বারে? প্র্যাকটিস অফ মেডিসিনটা কোন বারে? রবি, মঙ্গল, বৃহস্পতি। রবি, মঙ্গল, বৃহস্পতি। হ্যাঁ আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে, আমি আপনাকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক। আর শনি, বুধ, বৃহস্পতি, শুক্রবারে স্যার মাঝে মাঝে নেবেন, প্রতিদিন যে আচ্ছা, নেবেন তা না, কিন্তু শনি, বুধ এবং বৃহস্পতি সকালবেলা আমাদের ক্লাস হবে, ঠিক আছে? শনি, বুধ এবং বৃহস্পতি আমাদের সকালে ক্লাস হবে। সকালে হবে তো ওই তোমার এই এটা কি বিষয়ের উপরে? মেটেরিমেডিকা হবে শনি এবং বুধবার স্যারের ক্লাস, আর বৃহস্পতিবার যেটা হবে আমাদের শিউলি ম্যামের রেপোর্টারি ক্লাস। এটা উন্মুক্ত সবার জন্য। আচ্ছা। আর রাতেরটা তো আমাদের পেইড ক্লাস। জি। শিউলি ম্যাডামের ক্লাসটা হচ্ছে 6:30, এই তো? হ্যাঁ হ্যাঁ। ম্যাডাম আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছেন? হ্যাঁ আপু, আমি আজকের ক্লাসটা আমি মিস করছি। আপু এটা কি রেকর্ড হবে? আমি এই মুহূর্তে আমি আইসা ঢুকছি আর কি, 10 মিনিট হবে, বুঝছেন, ক্লাস শেষ। আজকে যেহেতু এটা কি আমাদের record হবে? স্যার ছিল, উনি রেকর্ড করেছেন কিনা আমি জানি না, তবে আপনাকে আমি নোটটা দিয়ে দেবো। দয়া করে আমাকে নোটটা দিবেন, আর 100 ওষুধের লিস্ট আছে না, ওইটাও ম্যাডাম দিয়ে দিবেন, এটা আমি লেখি নাই। আমি এইমাত্র গ্রুপে দিয়ে দিছি, আপনারা এগুলো শীট আকারে বের করে নেবেন, আপনাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে ম্যাম। স্যার যেগুলো ফেসবুকে দিচ্ছেন বা আমাদের যে নোটগুলো শীট আকারে বের করে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের কষ্ট কম হবে আর ফাইল থেকে যাবে। হ্যালো, জি, ম্যাডাম ওই বলছিলাম যে ওই ফেসবুকে যাব কিভাবে, স্যারের একটা নম্বর দিয়েছেন, স্যারের নম্বর আমার কাছে আছে, ওইটা কিভাবে যাব ফেসবুকে? আমি আপনাকে ফেসবুক লিংক দিয়ে দেবো, আপনি ওই লিংকে গেলে স্যারের ফেসবুক দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাডাম আলহামদুলিল্লাহ। আমারও একটু দিয়ে দিন ম্যাডাম। আচ্ছা, আপনাকেও দিয়ে দেবো। আচ্ছা, আর কার কোনো ফেসবুক লিংকটা আমাকেও দিয়ে দিয়েন সুমি আপু। আচ্ছা, আমি এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম মাহফুজা সুলতানা সুমি আপু। জাস্ট সুমি আপু। জি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি জানি না যে আজকে স্যার ক্লাস নেবে। আমি 7টার সময় দেখি একটু লগ দিয়ে যে স্যারের আজকে একটা ক্লাস ছিল 7টাতে। আসলে স্যার আসলে পড়াতে পারলে মানে এটা তার নেশা, ঠিক আছে? এটা তার নেশা। গতকালকে স্যারের দাওয়াত ছিল, এই জন্য স্যার ক্লাস নিতে পারেনি, আমাকে সন্ধ্যাবেলায় বলেছে। বলার পর হুট করে বললেন যে ঠিক আছে তাহলে সকালে ক্লাস, সকালে মেডিকেল। হ্যাঁ, তো আসলে এই জন্য ওই সন্ধ্যাবেলাতে আমার আজকে এটা দেওয়া আপনাকেও দিয়ে দিছে আলাদা করে। জি জি জি, স্যারের রাত্রি ক্লাসের জন্য মানে করতে পারিনি বিদায় এটা উন্মুক্ত করে দিছে। হ্যাঁ, আর স্যারের রাতের ক্লাস আমাদের পেইড ক্লাস, এটা আমি সব জায়গায় লিংকটা দিই না। হ্যাঁ, ও জি জি জি, বিষয়টা ঠিক আছে। আর ওই বিষয়টা আর আমি মানে আচ্ছা আচ্ছা বাইরে কথা বলবো মানে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আর কেউ? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে? আচ্ছা, তাহলে আর কার কোনো প্রশ্ন নেই, তাহলে আমি আজকে বিদায় নিই। হ্যাঁ জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। জি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন সকল। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।